দ্য ডিবেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে। আজকে একটা প্রথম প্রতিবেদন দেখে আজকের অনুষ্ঠানে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা জানেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে টাকা উদ্ধারের ঘটনাকে এসএসসি কাণ্ডের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা তিনি বলছিলেন কালকে নবান্নের প্রেস কনফারেন্সে। তাহলে কি দুর্নীতির দায় স্বীকার করছেন মুখ্যমন্ত্রী? পাল্টা জবাব দিয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। গোটা ঘটনায় শোরগোল রাজ্য জুড়ে। দিন কয়েক আগে আগুন নেভাতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে উদ্ধার হয় বস্তাবন্দি অবস্থায় কোটি কোটি টাকা। এত পরিমাণ নগদ উদ্ধারের পর সেই বিতর্কিত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে দেওয়ার নির্দেশও দেয় সুপ্রিম কোর্টের কলেজিয়াম। যা নিয়ে শুরু হয় বিস্তর বিতর্ক। এবার সেই ঘটনার প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, একজন বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর যদি তাকে শুধু বদলি করা হয়, তাহলে আমাদের শিক্ষকদেরও বদলি করতে পারত। একজন জাজের বাড়ি থেকে কর্মরত, এরাও কর্মরত, আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি। আই মে বি রং, ইট মে বি মাই মিস্টেকস, কিন্তু আমার যেটা মনে এসছে আমি বলছি। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারতো। এসএসসি মামলায় বৃহস্পতিবার সুপ্রিম রায়ে এক ধাক্কায় চাকরিহারা রাজ্যের প্রায় 26,000 চাকরি প্রার্থী। কারণ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। আর এই ঘটনাকেই বিচারপতির বাড়িতে টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একজন বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার সত্যিই বিতর্কিত এবং প্রশ্ন ওঠার মতো ঘটনা, সে বিষয়ে দ্বিমত নেই। এই বিষয়ে ইতিমধ্যেও শুরু হয়েছে তদন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের সঙ্গে নিয়োগ দুর্নীতির কারণে চাকরি প্রাপকদের চাকরি যাওয়ার কি সম্পর্ক স্থাপন করতে চাইলেন মুখ্যমন্ত্রী? তাহলে কি তিনি প্রকারান্তরে এসএসসিতে নিয়োগ দুর্নীতির কথা স্বীকার করে নিলেন? দীর্ঘ কয়েক বছর ধরে চলা এসএসসি দুর্নীতির মাসুল দিতে হলো প্রায় 26,000 চাকরিহারা শিক্ষককে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুর্নীতির মাত্রা এতটাই ব্যাপক যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই। দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এত কিছুর পরেও কি সবটাই অজানা ছিল মুখ্যমন্ত্রীর? শুরুতেই দুর্নীতি দমনে কেন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য প্রশাসনের তরফে? তাই বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রীর এই আক্ষেপও কি কুম্ভীরাশ্রুর মতো নয়? প্রশ্ন নিন্দুকদের। এদিকে গোটা ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় রাখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সৌমিত্র সেন। তার পাল্টা প্রশ্ন, দুর্নীতি করার সময় মনে ছিল না, এখন বিচার বিভাগের ওপর দায় চাপাচ্ছেন? রাজ্য সরকারের একটা দায়িত্ব তো আছে, ওনারা সাজেশন দিলেন না কেন? ওনাদের কি কোনো সাজেশন ছিল হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যে অন্যভাবে দেয়া হোক রায়টাকে? আজকে দায়িত্বটা উনি চাপিয়ে দিচ্ছে জুডিশিয়ারির উপরে। যখন দুর্নীতিটা করেছিলেন তখন ওনার মনে ছিল না যারা করেছে যে তার ফল কি হতে পারে? আইনে কি কোনো জায়গা আছে? মানবিকতার দিকটা আমি মানছি, মানবিকতার দিক একটা অবশ্যই আছে, কিন্তু তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন একটা প্রসেসটা ভিসিয়েট করে গিয়ে থাকে, তখন এই প্রসেসটাকে আর সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল বলে আমার তো মনে হয়। একই সাথে সুপ্রিম নির্দেশ অনুযায়ী গত 4 বছরের বেতন ফেরত দিতে হবে চাকরিহারাদের। কালিমালিপ্ত চাকরি প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে, অর্থাৎ যাদের র্যাঙ্ক জাম্প হয়েছে বা প্যানেলে নাম ছিল না বা ওএমআর শিটে সমস্যা রয়েছে, কেবলমাত্র এমন চাকরি প্রাপকদেরই ফেরাতে হবে টাকা, এমনটাই সুপ্রিম নির্দেশ। অর্থাৎ অর্থের বিনিময়ে যাদের চাকরি গেল তাদের তো একুল উকুল সবই গেল। আগামীতে যদি তারা কাকে কত টাকা কিভাবে দিয়েছিলেন তা প্রকাশ্যে আনেন, তাহলে সবচেয়ে মুশকিলে পড়বে শাসক দল। আর এমনিতেই আগামী বছর বিধানসভা নির্বাচন, এসএসসি কাণ্ডে মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের। তার উপর এই ঘটনার সামনে এলে বিপদ বাড়বে বই কমবে না। তাই চাপের মুখেই তাদের অন্যত্র বদলি করে কাজে বহাল রাখার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী। বিপদ এড়াতেই কি আগে ভাগে সাবধান থাকার চেষ্টা? থাকছে এই প্রশ্নগুলোই। ক্যালকাটা নিউজ। আমাদের এই প্রতিবেদন আপনারা বুঝতে পারলেন। আমি পরিচয় করে দেবো যারা আজকে দ্য ডিবেট। তো আমার এখানে আলোচনার চাইতে যারা আমাদের গেস্ট রয়েছেন তাদের আলোচনাটা আপনারা শুনুন। কালকেও প্যানেলে ছিলেন, আজকেও আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা রাজীব হাঁসদা,
আমি রাজীবকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র, আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত ঘোষ, অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের সমর্থক, পেশায় অধ্যাপক, তিনি আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন। আমি একদম প্রথমেই রাজীবের কাছে যাব। রাজীব, কালকেও যেরকমভাবে আমি জানতে চেয়েছিলাম, আজকে আরেকবার তোমার কাছে জানতে চাইব যে এখন এই মুহূর্তে কি ভাবনা, এবং এই যে হাইকোর্টের বিচারপতির বাড়িতে, দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে টাকা রয়েছে, তাকে যদি এলাহাবাদে ট্রান্সফার করা হয়, তাহলে আমার এখানে 26,000কে কেন ট্রান্সফার করা হলো না? অর্থাৎ এই বক্তব্যের মধ্যে থেকে মুখ্যমন্ত্রীকে কার্যত দায় স্বীকার করলেন। তোমার কি মনে হয়? প্রথমে বলি যে এই রায় আমরা যারা বৈধরা আছি কেউ মেনে নিতে পারছি না, মন থেকে এখনো মেনে নিতে পারছি না। আমি এবং আমরা সবাই ভেঙে পড়েছি। আমি এখানে চ্যানেলে বসে আছি একটা কারণেই, যে আমার বক্তব্য আমাকে বলতে হবে। আমিও কিন্তু মেন্টালিস্ট এই মুহূর্তে নর্মাল নেই, তাও আমাকে বলতে হচ্ছে, কেন কি এটা আমাদের বলা দরকার। এই যে মুখ্যমন্ত্রী গতকাল যে প্রেস কনফারেন্স করেছেন, ইনি কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইনি যোগ্যদের পক্ষে কোনোদিনও ছিলেন না। ইনি এখনো দায় এড়িয়ে যাচ্ছেন। এখনো সময় আছে। আমরা দাবি করছি, আমি দাবি করছি, আমরা যোগ্যরা সবাই দাবি করছি যে এখনো কিউরেটিভ পিটিশন বা রিভিউ পিটিশন করে এখনো যোগ্য এবং অযোগ্যদের সঠিক তথ্য দিন, এখনো আমাদের পাশে দাঁড়ান। আপনি এই যে রাজনীতির কথা বলছেন, আপনি গতকাল যে রাজনীতির কথা বলছেন, এটা আপনার রাজনীতিটা এখন ছেড়ে দিন। আমরা তো আপনার দুর্নীতির শিকার হয়েছি, আপনার মনে ছিল না আপনার সাঙ্গ পাঙ্গরা যখন দুর্নীতি করছিল তখন আটকাননি কেন? আচ্ছা রাজীব, আরেকটা কথা জিজ্ঞেস করি, কালকে মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে এর দায় হচ্ছে বিজেপি এবং সিপিএম এর। তোমরাও কি তাই মনে করছো রাজীব? একদম না। আমি একটা কথা বলি, আপনার বিরুদ্ধে যদি কোনো ফল্ট না থাকে বা কোনো রকমের কোনো রংস না থাকে, তাহলে কেউ আওয়াজ তুলতে পারবে না। নিশ্চয়ই এই সরকার দুর্নীতি করেছে, এটা আমরা নিশ্চিত হয়েছি। এই জন্য বিরোধীরা কিংবা সবাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। তার মানে কি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই আমরা কথা বলছি বা বিরোধীরা কথা বললে যে ওরা চক্রান্ত করছে, এটা কি কথা হলো? সবাই কথা বলবে। বেশ, যেটা দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে সবাই কথা বলবে। তার মানে কি বিরোধীরা কি বিচার ব্যবস্থার বেঞ্চে বসেছিল? বিরোধীরা কি রায় দিয়েছিল? বিরোধীরা কি আমাদের চাকরি খেয়েছেন আপনি? আমি জোর গলায় বলছি, আপনার জন্য আমাদের এই অবস্থা। আমার পরিবার কি করবে? সারা পশ্চিমবঙ্গের পরিবার কি করবে? 26,000 এই যে চাকরি হারিয়ে গেলাম, 26,000 ফ্যামিলি, কমপক্ষে 5 জন করে আপনি মেম্বার ধরুন, তাহলে কতজন ফ্যামিলি আমরা এরকম ধসে পড়েছি। কিন্তু রাজীব, আমার একটা জিজ্ঞাসা আছে তোমাদের কাছে, সবার কাছেই হয়তোবা এটা, যাদের চাকরি গেছে। আগামী 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন সমস্ত চাকরি হারাদের সঙ্গে। এবার সেখানে জোর গলায় এই দাবিটা তোলা যাবে, যেটা ঠিক এরকম এখন এই মুহূর্তে টেলিভিশনে তুমি বলছো, সেভাবে বলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে? একদম, যদি তোমরা যাও। একদম আমরা দাবি করব। কেন কি আমরা কোনো অপরাধ করিনি, আমরা নিরপরাধ ব্যক্তি হিসেবে সাজা পেয়েছি। প্রথমে তো বললাম যে আমরা সবাই এই রায়টাকে মেনে নিতে পারছি না। বেশ, আমি রাজীব, তুমি সঙ্গে থাকো। আমি জয় মল্লিক আমাদের সঙ্গে রয়েছে, বিজেপি মুখপাত্র। আমি জয়ের কাছে যাব। জয়, বিজেপিকে দাগিয়ে দেওয়া এক। দ্বিতীয়ত, আমি কালকে খুব অদ্ভুত বিষয় দেখলাম, এটা আমার কাছে খুব লজ্জার বিষয়, যে মুখ্যমন্ত্রীকে সরাসরি কালকে প্রেস কনফারেন্সের পরে যে প্রশ্নগুলো করা হলো, মানে আমি মিডিয়াতেই আছি, মিডিয়ারই আমার কলিগরা ছিলেন, মানে খুব মিষ্টি করে, এরপর তাহলে স্কুল কি করে চলবে, এরপর তাহলে এটা কি করে হবে, এরপর তাহলে ওটা কি করে হবে, কেউ একবার ওনার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন না কালকে। এটা আমাদেরও ব্যর্থতা কোনো জায়গায়, শিরদাঁড়ার সমস্যা। তো যাই হোক, এখন জয়ের কাছে আমার জিজ্ঞাসা, জয়, বিজেপিও দায়ী সেক্ষেত্রে। এবার আমি একটু শোনানোর চেষ্টা করব কিভাবে সিপিএম আর বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী, সিপিএম এবং বিজেপিকে কিভাবে দায় দিলেন মুখ্যমন্ত্রী, শোনাবো। 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি
সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে, তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? যদি গেটওয়েটাকে ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা? আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে, এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? জয়ের কাছে চলে যাবো সরাসরি। জয়, আমি দেবাশিস দা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনি জিজ্ঞেস করেছেন। আমার মাঝে মাঝে মনে হয় মুখ্যমন্ত্রী কোন ড্রামা স্কুল থেকে, কোন অভিনয়ের স্কুল থেকে উনি পাস আউট করেছেন জানি না, কিন্তু ওনাকে অভিনয় একটা অস্কার দেওয়া উচিত। আর কিছু না হলেও এই মিথ্যে কথা বলাতে একটা নোবেল প্রাইজ তো দেওয়াই উচিত। প্রথম প্রশ্ন হচ্ছে, যে চাকরিজীবীরা বা যে চাকরি প্রার্থীরা আজকে পথে বসে আছে, এই 26,000 চাকরি প্রার্থীকে আমরা যদি দেখি 26,000 হিসাবে, প্রথম সেটা ভুল হবে। এটা 26,000 নয়, 26,000 পরিবারের প্রশ্ন। এই 26,000 পরিবারের মধ্যে যারা আজকে কষ্ট করে পড়াশোনা করে সেই পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষা দিয়ে পাশ করার পর তারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল, তাদের মধ্যে অনেকে আছে তারা একটা ঘর কিনেছে হয়তো লোন নিয়ে, একটা বাইক কিনেছে লোন নিয়ে, তার হয়তো বাচ্চাটার এডুকেশন হচ্ছে লোন নিয়ে, তার সংসার চলছে, তার বাবা মার ওষুধ কিনতে হচ্ছে। আজকে তারা কোথায় যাবে? আর এই প্রশ্নটা যখন চলে আসছে, তখন সব থেকে বড় প্রশ্ন আছে, এর পিছনে কে? প্রথম এ টু জেড সুপ্রিম কিন্তু কোর্ট। উনি তো বলছেন বিজেপি করিয়েছে এইসব কাজ। না না, আমি রাজনৈতিক ব্যক্তি, আমি হয়তো রাজনৈতিক পাল্টা উত্তর দেবো, প্রত্যুত্তর দেবো, কিন্তু ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়, সুপ্রিম কোর্টের রায়টা তো মানবেন, সেটা আমি হই না যে কেউ। তো সুপ্রিম কোর্ট বলছে যে এ টু জেড মানে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দুর্নীতিতে ভর্তি। ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা পড়েছে রে বাসিস দা, সেটা বুঝতে হবে। যে এজেন্সিকে ওএমআর শিট প্রিজার্ভ করতে রাখতে বলা হয়েছিল তারা প্রিজার্ভ করেনি, এবং এমন ভাবে করেছে যেখানে ম্যানিপুলেট করা যাবে সেই ওএমআর শিট গুলোকে। আজকে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কথা হচ্ছে। এই সুপার নিউমেরারি পোস্ট ক্যাবিনেটে আলোচনা হয়েছে, এবং সেই ক্যাবিনেটের মাথায় বসে আছে কে? মুখ্যমন্ত্রী। তার মানে মুখ্যমন্ত্রী জানে না? এদিকে মুখ্যমন্ত্রী যে দাবি করে যে পশ্চিমবঙ্গ কি হচ্ছে এ টু জেড তিনি জানেন, তার সরকারে কি হচ্ছে এ টু জেড তিনি জানেন, তার কোন দপ্তরে কি হয় সমস্ত তার নখদর্পণে। যদি তুই নখদর্পণে থাকতো, তাহলে শিক্ষামন্ত্রী আজকে জেলে চলে গেল, উনি জানতেন না যে শিক্ষামন্ত্রী কি করছেন? আজকে ছেড়ে দিন, আমি আবার বলছি আমি রাজনৈতিক ব্যক্তি, তো আমি হয়তো রাজনৈতিক প্রত্যুত্তর দেবো। আপনারা টেলিভিশনের পর্দায় কোটি কোটি টাকায় 50 crore 50 কোটি টাকার উপরে এবং 5 কিলো সোনা যখন পাওয়া গেল পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে, এবং পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তখন তো সেটা আমরা চোখে দেখেছি। সেটাকে অস্বীকার করতে পারবে? পারবো? সাধারণ মানুষ পারবে না? মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবে? তার উত্তর এখনো পর্যন্ত উনি দিতে পারেননি যে ওই টাকাটা কোথা থেকে এসেছিল। আজকে কি হলো, ওনার দুর্নীতির জন্য এই বাকি যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের আজকে বঞ্চিত হতে হলো। তারা আজকে পথে নেমে গেল। এবং জয়, শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে আগামী দিনে সেটা নিয়েও প্রশ্ন উঠল। আমাদের সঙ্গে এই মুহূর্তে অধ্যাপক সুকান্ত ঘোষ উপস্থিত আছেন। সুকান্তবাবু মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষেই কথা বলবেন আজকে। সুকান্তদা, আপনার জন্য আমার কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। আমি আপনাকে মানে এটা বলা হচ্ছে খোলা ছেড়ে দেওয়া আর কি, মানে খোলা ছুট আপনাকে দিলাম। আপনি যা পারবেন বলুন, যা পারবেন আপনি বলুন। আপনার কালকের ঘটনার পর আপনার যা মনে হচ্ছে সেটা আগে বলুন। সেলফ রিয়ালাইজেশন কি হচ্ছে আপনি সেটা বলুন। দেখো দেবাশিস, একটা ঘটনা হচ্ছে যেটা ঘটেছে, মানে যেটা যাদের আজকে চাকরি গিয়েছে, এবার যোগ্য অযোগ্য এই মাপকাঠি মানে প্যারামিটার কিভাবে করা হবে সেটা যখন করতে পারেনি, সেটা এসএসসি নিজেদের গাফিলতি তো রয়েছে, বিশাল বড় গাফিলতি রয়েছে। সঙ্গে যার গাফিলতি রয়েছে সেটা হচ্ছে সার্বিকভাবে সিবিআই সে তথ্যগুলো পায়নি বা পাওয়ার চেষ্টা করেনি বা কি করেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একটু আগে সুপার নিউমেরিক পোস্টের ব্যাপারে জয়দা বলছে, কিন্তু সুপ্রিম কোর্টের একটা অর্ডার রয়েছে যেখানে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা যায়। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, যারা যোগ্য অযোগ্য এই প্যারামিটারের ক্ষেত্রে মানে কি যেটা প্রথম প্রয়োজন ছিল ওএমআর শিট, সেটা কিন্তু মূলত স্ক্যান কপি যেগুলো রয়েছে সেগুলো মূলত নাইসাকে দেওয়া হয়েছিল। সেটাও আমার বলতে আপত্তি নেই, যেটা টেন্ডার ছাড়া দেওয়া।
এবার নাইসা আবার দোষারোপ করছে সেটাকে স্ক্যানটেক। এবার স্ক্যানটেক ওর কাছে বলছে যে আমরা স্ক্যান করে ছেড়ে দিয়েছি। তো সার্বিকভাবে গোড়ায় গলত তো রয়েছে এবং তার জন্য ভুগতে হচ্ছে যারা সত্যিকারের যোগ্য চাকরি প্রার্থী, এটা বলতে একদমই দ্বিধা নেই। এবং আরেকটি বিষয়, না আপনি তো এটা ইনসিডেন্টাল এক্সপ্লেনেশন করলেন, আপনি আমাকে বলুন এই ক্ষেত্রে দায় কার? একটুখানি তলিয়ে একটু দেখুন দায়িত্বটা কার। না দেখো, এখানে আরেকটা বিষয় দিয়ে আমি শেষ করবো, মানে মেনলি এটা করবো, যেটা হচ্ছে এনইপির ক্ষেত্রে আমাকে বলতে দিতে হবে, আমি 1 মিনিট বেশিক্ষণ সময় নেই। এনইপির ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং এই ক্ষেত্রেও যে জাজমেন্ট, দুটোতেও কিন্তু বলা আছে সেন্সিটিভ অফ দা মানে কেসের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু এই শব্দ বন্ধটি কিন্তু সুপ্রিম কোর্ট ইউজ করেছে। কিন্তু এনইপির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে পরবর্তীতে যেন এরকম আর না হয়। এটা এই ক্ষেত্রে আমার মনে হয় সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু যখন এটাকে আবার নতুন ভাবে যখন রাজ্য সরকার যদি রিপিটিশন করে, আবার যদি মানে সুপ্রিম কোর্টের কাছে যায়, সেই জায়গা কিন্তু রয়েছে, কিউরেটিভ পিটিশন বলে একটা কথা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই যোগ্য অযোগ্য মানে কোনোভাবে যদি চেষ্টা করে এই লিস্টটা দিতে পারে এসএসসি, তাহলে কিন্তু এই চাকরি হারারা মানে বাঁচতে পারে। এবং আরেকটি বিষয়, সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিন্তু এটাও বলা আছে যে যারা পূর্বে, আচ্ছা আমাকে একটা কথা বলবেন সুকান্ত দা, এসএসসি কি ভীষণভাবে ব্যস্ত? মানে এসএসসি কি ভীষণভাবে ব্যস্ত যে 2021 সাল থেকে চলাই মামলায় এখনো পর্যন্ত যে তথ্য দিতে মানে তারা তথ্য দিতে পারলো না, নাকি খুব ক্যাজুয়াল? আপনি বলুন তো একটু দেখি। ক্যাজুয়াল কি? কোনো সংশয় নেই। মানে 2021 সালে 2024-এর 21শে এপ্রিল হাইকোর্টের দেবাংশু বসাকা সাব্বার রাশিদির রায়দানের পরেও এই 1 বছর তারা চুপচাপ থাকলো, খুব বিজি কি? নাকি তারা ভেরি কেয়ারলেস, নাকি তারা ইরেসপন্সিবল, নাকি তারা এই যারা চাকরি করছে তাদের স্বার্থ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন? কোনটা বলুন তো? আপনিও তো একজন চাকরিজীবী, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনার ব্যাপারে পূর্ণ উদাসীন থাকে, সুকান্ত ঘোষের কি হলো তার কারো ডোন্ট কেয়ার, আপনার কেমন লাগবে? না একদমই দেবাশিসদা, সেই কথাই আমি বলছি যে শুধু উদাসীনতা না, এই যে যারা ধরো তুমি বলছো শুধু 26,000 না, তো এখানে 1 লাখের বেশি পরিবার নিয়ে 1 লাখের সংখ্যাটা কিন্তু 1 লাখ ছাড়িয়ে যাবে এবং তাদের জন্য এসএসসি কিন্তু দায়বদ্ধ। কিন্তু এসএসসি যে বেসিক্যালি 19 এবং 20 নং যে প্রভিশন গুলো রয়েছে, তাতেও কিন্তু ঘটনা যে রাজ্য সরকারও কিন্তু এই মূলত এসএসসির সঙ্গে যুক্ত এসএসসি বোর্ডকে ইভেন মানে করে দিতে পারে, বরখাস্ত করে দিতে পারে, তুলে দিতে পারে, একদম এরকমও রয়েছে। সুতরাং আমার মনে হয় উদাসীনতা তো রয়েছে। দেখো এতদিন ধরে তারা একটা ওএমআর শিটে তার হচ্ছে স্ক্যান কপি, সেটা তারা নাইসাকে দেখ, স্ক্যানটেককে দেখ, কাকে দেখ, সেটা বড় গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেগুলোর কপি 1 বছর পর পুড়িয়ে দেওয়া ভেরি গুড, সেটা আমি মানলাম, ঠিক আছে, ওদের দিক থেকে ঠিক আছে। কিন্তু 2-3 বছর পর কেসটা যেহেতু সাবমিট করা হয়েছে, এটা স্বাভাবিক, তাই সেই কারণে মেন কপি নেই। কিন্তু যেটা সুপ্রিম কোর্ট দেবাশিসদা বুঝতে হবে, সুপ্রিম কোর্ট বারবার বলছে যে স্ক্যান কপির সঙ্গে অরিজিনাল কপি সেটা কি সত্যি মিলিয়ে দেখা যায় কিনা, সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে, এটাই প্রবলেম। মানে এখন যদি স্ক্যান কপি আবারও নিয়ে প্রয়োগ করা হয়, ট্যালি করা হয়, বারবার কিন্তু সুপ্রিম কোর্ট করবে যে এর মধ্যে যে বিস্তর একটা দুর্নীতি বলবো না, মানে একটা কি বলবো মানে একটা তথ্য নিয়ে যাচ্ছে তাই করা হয়েছে, এটা তো মানতেই হবে, আমি অ্যাডমিট করছি এই জায়গাটা। সুতরাং তার সুপ্রিম কোর্টের কাছে কোনো মানে জায়গা নেই এটা দিয়ে কিছু করার। হাইকোর্ট যেটা দেখেছে সেটাই উনি মানে দর্থহীন ভাষায় এর নিন্দা করা ছাড়া আর কিছু করার নেই। আমি আবারও আরেকবার চলে যাব রাজীবের কাছে। রাজীব, এই যে কিউরেটিভ পিটিশন অর্থাৎ পুনর্বিবেচনার কথা বলা হচ্ছে, বা এই যে আবার যদি কিছু করা যায় মানে একদম শেষে এসে এই চেষ্টাটার কথা বলা হচ্ছে, কিছু প্রভিশন রয়েছে। কালকে আমি দেখছিলাম যে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছিলেন যে এখনো সেগ্রিগেট করা সম্ভব। আর এই মুহূর্তে ডাডিবেটে যারা আলোচনা করছেন আমি তাদের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র রয়েছেন প্রেস কনফারেন্সে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। और जस्टिस संजय कुमार दोनों ने अपना जजमेंट सुनाया। मैं जजमेंट का एक अंश पढ़ के सुनाता। वी हैव गॉन थ्रू द फैक्ट्स रिगार्डिंग फाइंडिंग्स ऑफ दिस केस. एंटायर सिलेक्शन प्रोसेस इज विशिएटेड बाय मैनिपुलेशन एंड फ्रॉड. हमने इस केस के तथ्य को जांचा है, पूरे केस के तथ्य को जांचा है, सुप्रीम कोर्ट कह रही है.
और पूरा का पूरा मामला जो सिलेक्शन प्रोसेस है वो मैनिपुलेटिव है, उसको मैनिपुलेट किया गया है और फ्रॉड है, धोखाधड़ी है, धोखा दिया गया है. क्रेडिबिलिटी एंड लेजिटिमेसी हैज बीन डेन्यूडेड. क्रेडिबिलिटी और लेजिटिमेसी की धज्जियां उड़ गई हैं. किसकी क्रेडिबिलिटी और किसकी लेजिटिमेसी की धज्जियां उड़ी है? ममता बनर्जी की सरकार, वेस्ट बंगाल की सरकार और वेस्ट बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी की क्रेडिबिलिटी और उनकी लेजिटिमेसी की धज्जियां उड़ गई हैं. यह सुप्रीम कोर्ट ने कहा है, यह कोई भारतीय जनता पार्टी नहीं कह रही. नो रीजन टू इंटरफियर इन द हाई कोर्ट जजमेंट. सुप्रीम कोर्ट ने कहा कोई कारण नहीं है कि जो हाई कोर्ट की जजमेंट है उसमें हम इंटरफियर करें. हाई कोर्ट ने ठीक कहा है, टेंटेड कैंडिडेट्स मस्ट बी टर्मिनेटेड. 23 लाख से 24 लाख युवकों ने, युवतियों ने दिन रात पढ़ाई करके एप्लीकेशन भरा कि हम टीचर बनेंगे, नॉन टीचिंग स्टाफ में जाएंगे, हमारा जीवन आगे बढ़ेगा, बूढ़ी मां बाप को हम पालेंगे. और अंततः आपने पैसे लेकर 5 से 15 लाख रुपए तक या उससे ज्यादा पैसे लिए गए. मैं उस पर भी आऊंगा, एक एक कैंडिडेट से. और पैसे के दम पर आपने ये जो भर्ती किया है, ये टेंटेड कैंडिडेट्स को टर्मिनेट करना होगा, ये सुप्रीम कोर्ट ने कहा. अपॉइंटमेंट्स वेयर रिजल्ट ऑफ चीटिंग एंड फ्रॉड. ये जो अपॉइंटमेंट हुआ है ये चीटिंग और फ्रॉड के नतीजे से हुआ है, धोखेबाजी से की गई है. ये सुप्रीम कोर्ट ने कहा है, ये कोई भारतीय जनता पार्टी नहीं कह रही है. आप सोचिए अगर किसी और मुख्यमंत्री के लिए ऐसे शब्दों का उच्चारण डिस्ट्रिक्ट कोर्ट भी कर दी होती तो हाय हंगामा मच जाता. राहुल गांधी पजामा और टी शर्ट में ही आ जाते पार्लियामेंट. वो आए भी थे शायद कल परसों. वो पजामा टी शर्ट में आके बोलते डेमोक्रेसी खत्म हो गई, हत्या हो गई डेमोक्रेसी की, मुख्यमंत्री को गिरफ्तार करो. বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র পুরো কালকের যে কোর্টের অর্ডার সেটাকে তিনি এক্সপ্লেইন করছেন, প্রেস কনফারেন্স চলছে, আর এখন আর আমাদের হাতে খুব একটা সময় নেই, শেষ করতেই হবে. এই মুহূর্তে আমি দ্য ডিবেটে উপস্থিত যারা রয়েছেন সুকান্ত ঘোষ, রাজীব হাসদে এবং জয় মল্লিককে অনেক ধন্যবাদ জানাবো. আর আজকের এই অনুষ্ঠান দ্য ডিবেট এখন এই মুহূর্তে শেষ করব. পরবর্তী খবরের জন্য নজর রাখবেন ক্যালকাটা নিউজে.